শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 26 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 9 জুন 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাসসু। দর্শক, আজও আয়োজনের শুরুতেই আমরা চট করে পত্রিকার প্রথম পাতা একটু চোখ বুলিয়ে নেব, জেনে নেব আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা নিয়েছি কয়েকটি পত্রিকা, আমরা সমকাল দিয়ে শুরু করব। বরাদ্দ কম, কাটছে না নিম্নবিত্তের দুর্ভোগ। সরকারি কর্মকর্তা কর্মচারীর পেনশনে যাচ্ছে সঞ্চয়পত্রের সুদের পেছনে। শিক্ষাবৃত্তি, উপবৃত্তি আর বিনামূল্যের পাঠ্য বই ছাপতে নগদ সহায়তায় বরাদ্দ। পোশাক খাতের জন্য হতাশাজনক বাজেট। রপ্তানিতে উঠছে কর কর্তনের হার 1% থেকে 0.5% নামিয়ে আনার দাবি আমলে নেওয়া হয়নি। বিশ্ববাজারে পোশাকের চাহিদা ও দর দুটোই কমেছে, আবার দেশে নানা খাতে খরচও বাড়ছে। শেখ হাসিনা মোদি একান্ত বৈঠক কাল। গুরুত্ব পাবে দুই দেশের সম্পর্ক উন্নয়ন। দ্বিপক্ষীয় সফরের বিষয়টি পরে নির্ধারণ। শপথে যোগ দিতে দিল্লিতে প্রধানমন্ত্রী। দর্শক, চলে যাব প্রথম আলোতে। সোনা চোরাচালান দ্বন্দ্বে খুন। জনপ্রতিনিধি হওয়ার পর সীমান্তে সোনা পাচার চক্রের অন্যতম নিয়ন্ত্রক হয়ে ওঠেন আনোয়ারুল আজিম। বিরোধ বাধে অন্য চক্রগুলোর সঙ্গে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে আনোয়ারুল আজিমকে আমরা চিনতাম না, তিনি দীর্ঘদিন ভারতে পলাতক ছিলেন, বলেছেন শফিকুল ইসলাম, সভাপতি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ। চাপ মুক্তির আনন্দের এক জয়। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের এই উদযাপন শ্রীলঙ্কার দাসুন সানাকার আউটের পর। সানাকা সহ 25 রানে শ্রীলঙ্কার 2 উইকেট নিয়েছেন তাসকিন। দর্শক, একটা ছবি এখানে দেখানো হয়েছে। 7 বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, ম্যাচ হয়তো সেই তুলনায় কম, খুব কমও কি, 27 টেস্ট, 45 ওয়ানডে আর 40টি টি-20। কালো টাকা সাদা করার 15% কর হার কিভাবে এলো? নগদ টাকা বিনা প্রশ্নে বৈধ বা সাদা করতে 15% কর ধার্যের বিষয়টি কিভাবে এসেছে, সেই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক বিনায়ক সেন। দর্শক, চলে যাব কালের কণ্ঠে। পুলিশ টেলিকমেও বেনজিরের ভূত। পুলিশ টেলিকমের অধীনে গত 8 বছরে 42 বার যন্ত্রাংশ কেনাকাটা হয়েছে। প্রতিবারই এতে ঘুরে ফিরে অংশ নিয়েছেন 3টি প্রতিষ্ঠান। 41 বার কাজ পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মদতপুষ্ট ঠিকাদার দেলোয়ার হোসেন। তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ রবিবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আমদানি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ, দরপত্র প্রক্রিয়ায় আদর্শ মানের ঘাটতি দেখছে আইএমইডি। বাতিল করা প্রতিষ্ঠানের সঙ্গে নেগোসিয়েশন ক্রয়ের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন টিআইবি। দর্শক, চলে যাব আমরা দৈনিক ইত্তেফাকে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আমরা পড়ছিলাম কালের কণ্ঠে। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ, সুশাসন ও যথাযথ তদারকি এফবিসিসিআই। সেই সাথে খেলার খবরটি দিয়ে শিরোনাম আরেকটি করা হয়েছে, আমরা কালের কণ্ঠে দেখছিলাম, দৈনিক ইত্তেফাকেও করা হয়েছে। জয় দিয়ে আসর শুরু টাইগারদের। দর্শক, চলে যাব সবশেষ পত্রিকা বণিক বার্তায়। আগামী 3 বছরে সরকারের ঋণ স্থিতি 27 লাখ কোটি টাকা ছাড়াবে। সরকারের মোট ঋণের পরিমাণ ও প্রাক্কলন এক প্রক্ষেপণে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 3 অর্থ বছরে সরকারের ঋণ বাড়তে যাচ্ছে 9,09,000 কোটি টাকার বেশি। এতে 26-27 অর্থ বছরে সরকারের মোট ঋণ স্থিতি
27 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব পরবর্তী প্রসঙ্গে। যুগের পর যুগ ধরে খরস্রোতা পদ্মার সাথে লড়াই করে জীবন চলে নদী তীরবর্তী মানুষের। বর্ষা এলেই যা বাড়ে কয়েক গুণ। কিছুদিন আগেই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব যেন মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে। বর্ষা না আসতেই ভিটেমাটি হারিয়ে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। দর্শক, আমরা একটি প্রতিবেদন দেখে আসব। অর্ধশত বছর আগে পদ্মার তীরে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন বাসুদেব ও পার্বতী দম্পতি। সন্তানদের নিয়েছিল সাজানো সংসার, এখন যা কেবলই অতীত। ঘূর্ণিঝড় রিমালের সময় পদ্মা কেড়ে নিয়েছে মাথা গোজার ঠাঁই। এই জায়গায় আসিল, এই বাংলা নদীর যে জায়গায় আইসি অনেক জায়গায় আমরা ওখানে কই যাবো, কই জায়গা নাই, বাসা নাই, টাকা গরিব মানুষ, টাকা পয়সা তো কই পাবো। অন্যদিকে ষাটোর্ধ্ব রাজিয়া বেগমের শঙ্কা স্বামীর রেখে যাওয়া শেষ স্মৃতি ভিটেমাটি নিয়ে। যে কোনো সময় পদ্মায় বিলীন হতে পারে তা। সাম্প্রতিক ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে লৌহজং, তেউটিয়া, কুমারভোগ, গাউদিয়া, কলমাসহ আরও কয়েকটি ইউনিয়ন, যাতে বিলীন হয়েছে অন্তত অর্ধশতাধিক বসতবাড়ি ও কৃষি জমি। হুমকিতে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থাপনা। ঘর ভাঙে আমরা 10 হাত পিছনে যেতেছি, ঘর আইতেছে, নদীর সামনে আসতেছে, আমরা ও পিছনে যাই, মানে নদীর সাথে আমরা সংগ্রাম করতেছি। এটা আমার বাড়ি একে শেষ সীমানা। এখন রাত নাই দিন নাই, কে মনে করেন পোলাপান নিয়ে বসে থাকি ঘরের মধ্যে, মনে করেন কখন ঘরটা জায়গা নদী ভাঙ্গা কোখানে আইসা পড়ে। এই ঘরের অর্ধেক পুড়ে গেছে আর বাকি অর্ধেক আছে। এইভাবে শত শত মানুষের ঘর, একটা ঘরের মালামাল বের করতে করতে আরেকটা ঘর ওখানে পুড়ে যায়। ভাঙন প্রতিরোধে নানা কার্যক্রমের দাবি জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ইতিমধ্যে আমাদের বস্তার কাজ শুরু হয়েছে এবং জিও টিউব এবং জিও ব্যাগ দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি এবং আজকেও কাজ চলমান আছে। আশা করি আমরা 2 সপ্তাহের ভিতরে এটা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমরা মন্ত্রণালয়ে লিখেছি প্রায় 2,500 কোটি টাকার একটি বরাদ্দ পত্র প্রস্তুত হচ্ছে। এটি একনেকে পাশের অপেক্ষায় আছে। এছাড়া আমাদের 60 কোটি টাকার একটি প্রকল্প খুব দ্রুতই পাশ হবে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 480 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার এলাকা জুড়ে চলছে পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্প, যার ধীর গতিতে বাড়ছে সব হারানোর শঙ্কা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, জানছিলাম পদ্মা পাড়ে মানুষের কষ্টের কথা। এ তো গেল এক দুর্ভোগ। এদিকে নওগাঁ নাটোর মহাসড়ক 25 কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে 250 কোটি টাকা। মাত্র 1.5 বছরের মাথায় ভেঙে যায় দুবার। বর্তমানে দুপাশে দেবে তৈরি হয়েছে খানাখন্দ। সড়ক বিভাগ বলছে নতুন করে সুরক্ষা দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা আরও একটি প্রতিবেদন দেখে আসব। নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়ক উত্তরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি অর্থনীতিকে আরও প্রসারিত করতে এই সড়ক নির্মাণ করা হয়। 2016-17 অর্থ বছরে শুরু হয় এই মহাসড়কের কাজ। নানা চড়াই উতরাইয়ের পর 2022 সালের মাঝামাঝিতে কাজ শেষ হলেও মাত্র 1.5 বছরের মাথায় দেবে যাচ্ছে সড়কের দুপাশ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর দায়সারা পরিকল্পনার কারণেই এমন বেহাল হয়েছে সড়ক। সেই সাথে অপরিকল্পিতভাবে মাত্র 18 ফিট চওড়া করায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন জায়গায় ডাউন, আপনি হচ্ছে মাঝখানে ওখানে সাইড দিয়ে তো আবার পিচ ঢালিচ্ছে, পরবর্তীতে পিচ দিলে তো ওই রাস্তার সমান হবে না। ডাইরেক্ট ড্রেন দিয়ে যদি এক জায়গায় পানি নামাতো তাহলে পানিটা নামে যেত, 1 ইঞ্চি পানি জড়ো হয়ে থাকে। এখানে দুর্নীতি আছে, অনিয়ম আছে, অবহেলা আছে। এই দুর্নীতি করেছে ঠিকাদারেরা, এই দুর্নীতির সঙ্গে যুক্ত সড়ক ও জনপদ। তবে এমন পরিস্থিতির দায় নিতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। দোষ চাপালো এ অঞ্চলের মাটির উপরে। আর সড়ক বাঁচাতে নতুন করে 56 কোটি টাকার সুরক্ষা দেয়াল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সড়ক বিভাগ। 24 ঘন্টা যে পানি থাকে, পানি থাকার কারণে এটা সিঙ্কে একটু একটু করে বসে মাটির নিচটা। আর ওই আপনার এই এলাকার মাটি খুব খারাপ, নিচের মাটি একটু বৃষ্টি হলে না একবারে মানে দইয়ের মতো হয়ে যায়। আমরা এটা মাটি ভরাট করে এটাকে যাতে স্ট্রেংথেনিং করা হয় এবং কিছু প্রোটেক্টিভ কাজ আছে, সেটার জন্য 2টি প্যাকেজ করা হয়েছে। তো এটা টেন্ডার এখন প্রক্রিয়াধীন রয়েছে। 250 কোটি টাকা রাস্তা যখন মেরামত করতে হয় মাত্র 1.5 বছরেই, ঠিক তখনই হোঁচট খায় সরকারের টেকসই উন্নয়ন ভাবনা। আর তাই প্রশ্ন,
যাদের কারণে এই দুরবস্থার সৃষ্টি, তাদেরকে কি ন্যূনতম জবাবদিহিতার আওতায় আনা হবে না? হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। দর্শক, চারিদিকে কত দুর্ভোগ, কত অসঙ্গতি। আমরা চাই এই দুর্ভোগ, এই অসঙ্গতির দ্রুত সমাধান হোক, মানুষ সুন্দরভাবে সহজভাবে বাঁচুক। দর্শক, এই মুহূর্তে কেওয়াইসি নিবেদিত সকাল 24 এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াইসি নিবেদিত সকাল 24-এ। দর্শক, আজ 9 জুন। এবারে জন্মদিনের শুভেচ্ছা না জানালেই নয়। 9 জুন আজকের এই দিনটিতে আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, এবারে আমরা জানবো আজকের এই দিনটিতে কোন কোন বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছেন। তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাবো, সেই সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জানবো। 1963 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার ক্রিস্টোফার জনি-ডেপ। তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার জিতেছেন। 1980-র দশকের টিভি সিরিজ 21 জাম্প স্ট্রিটের মাধ্যমে ডেপ তার অভিনয় জীবন শুরু করেন। এডওয়ার্ড সিজরহ্যান্ডস, স্লিপি হলো, চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি, র্যাঙ্গো এবং পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান চলচ্চিত্রে অভিনয় করে সফলতা পান। 1975 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে তিনি অলরাউন্ডারের ভূমিকা পালন করেছেন। দুইবার ক্রিকেটে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান, বোলিং এবং ফিল্ডিংয়েও সমান দক্ষ ছিলেন। অ্যান্ড্রু সাইমন্ডসের একটি বিশেষ পরিচয় ছিল, তিনি ঠোঁটে সাদা ক্রিম লাগিয়ে খেলতে নামতেন। 1981 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সেতার বাদক এবং সুরকার অনুষ্কা শঙ্কর। তিনি ভারতীয় বাঙালি সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর। 9 বছর বয়স থেকেই তিনি তার বাবার কাছে সেতারের দীক্ষা নিতে শুরু করেন। অনুষ্কা 13 বছর বয়সে প্রথম জনসম্মুখে সেতার পরিবেশন করেন। সেই থেকেই তার শিল্পী জীবন শুরু হয়। 1984 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ। তিনি বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। 2006 সালে এফআই মানিক পরিচালিত পিতার আসন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন। সাজঘর ও চাঁদের মতো বউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। 1985 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী সোনম কাপুর। তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি বলিউডের চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় জীবন শুরু করার আগে সোনম সঞ্জয় লীলা বানসালির সহকারী হিসেবে কাজ করতেন। বড় পর্দায় তিনি আত্মপ্রকাশ করেন রণবীর কাপুরের সঙ্গে বানসালির সাওয়ারিয়া ছবিতে। দর্শক, বেশ কয়েকদিন ধরেই মাঝে মাঝে আকাশ মেঘলা থাকছে, আবার ক্ষণে ক্ষণে বৃষ্টিও হচ্ছে এবং আজও দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এক ঝলকে দেখে আসবো আজ কোন জেলাগুলোর কি পরিস্থিতি, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানব। ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 35.5 এবং সর্বনিম্ন 26। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা 38.4, সর্বনিম্ন 25.2। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 36.1 এবং সর্বনিম্ন 27। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7, সর্বনিম্ন 25.1। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33, সর্বনিম্ন 25.8। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33, সর্বনিম্ন 26.2। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 37.5 এবং সর্বনিম্ন 29। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.5 এবং সর্বনিম্ন 29.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা খাগড়াছড়িতে 22.9 ডিগ্রি সেলসিয়াস,
আর সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গাতে 38.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে তাপমাত্রা অব্যাহত থাকবে। দর্শক, ঈদুল আজহার আর কয়েকদিন বাকি, এরই মাঝে প্রস্তুতি নিতে শুরু করেছে পর্যটন কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো। আমরা এই বিষয়ে আরও জানব। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, শুভ সকাল। ঈদকে ঘিরে রাঙামাটিতে পর্যটন স্পটগুলো, তারপর হোটেল মালিকদের প্রস্তুতি কেমন দেখছেন, সেই সাথে এবারে তারা কতটা আশাবাদী, এসব নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। দর্শক, আমরা আবারও রাঙামাটিতে যাব। এবার একটু আমরা দেশের বাইরের পর্যটন নিয়ে জেনে আসি। দর্শক, যারা প্রতিনিয়ত ঘুরতে ও দেশ বিদেশের তথ্য জানতে পছন্দ করেন, এবার আয়োজন তাদের জন্য। চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি কিউবায়। মনোমুগ্ধকর প্রকৃতি ও বিভিন্ন আবহাওয়া পরিস্থিতিতে কিউবায় গড়ে উঠেছে বেশ কিছু দর্শনীয় স্থান। কিউবায় ঘুরতে যাবেন আর বিচ দেখবেন না, তা কি করে হয়? বারদেরও তেমনই একটি সুন্দর বিচ। এই সাগর পার বিশ্বের সেরা দ্বীপগুলোর মধ্যে অন্যতম। চমৎকার সাদা বালি ও বুদবুদ করা নীল জলের প্রাচুর্য আছে সেখানে। এই সৈকতে স্বপ্নের মতো অবকাশ যাপনের জন্য সব কিছুই আছে। কিউবান সংস্কৃতি, নির্জল প্রকৃতি ও আরামদায়ক পরিবেশ কি নেই সেখানে। গুয়াডালাভাকা হলো কিউবার হলগুইন প্রদেশের একটি শহর। সাদা বালুকাময় সৈকত এবং উষ্ণ জলের কারণে এটি একটি আদর্শ পর্যটন স্থান। গুয়াডালাভাকা সৈকত একটি বড় প্রবাল প্রাচীর দ্বারা সুরক্ষিত। এটি দেখতে প্রচুর পর্যটক সেখানে ভিড় করে। ওল্ড হাভানা হচ্ছে কিউবার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে অসংখ্য ঐতিহাসিক ভবন রয়েছে। এখানে আপনি স্প্যানিশ শাসন আমলে নির্মিত 18 শতকের বিভিন্ন দুর্গ ও বাড়ি দেখতে পারবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে লা কাবানা। কিউবায় ভ্রমণকারীরা তাদের পছন্দের তালিকায় চে গেভারা স্মৃতিসৌধ রাখেনি। এটি দেশটির সান্তা ক্লারা শহরের প্লাজা চে গেভারাতে অবস্থিত একটি স্মৃতিসৌধ। ভিনালেস ভ্যালি কিউবার একটি অন্যতম দর্শনীয় স্থান। এটি একটি উপত্যকা। এটি পিনার দেল রিও প্রদেশের ভিনালেসের উত্তরে সিয়েরা দে লস অর্গানোস পর্বতমালায় অবস্থিত। ঐতিহ্যবাহী তামাক চাষের কৌশল ব্যবহারের কারণে সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ হিসেবে 1999 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। প্রতি বছর অসংখ্য দর্শনার্থী এখানে ভ্রমণে আসে। লা ফেব্রিকা দে আর্তে কিউবানো বা এফএসি হচ্ছে হাভানায় অবস্থিত একটি আর্ট গ্যালারি। এই স্থাপনাটি শিল্প এবং নাইট লাইফের একটি অনন্য সংমিশ্রণ। দর্শক, জানছিলাম কিউবার পর্যটন নিয়ে। এবার একটু আমরা সংস্কৃতি নিয়ে জানবো। আজ আমরা জানবো ভেনেজুয়েলার সংস্কৃতি নিয়ে। দর্শক, চলুন তবে জেনে আসি। তেলের উপর ভিত্তি করে যেসব দেশের মূল অর্থনীতি দাঁড়িয়েছে তাদের মধ্যে ভেনেজুয়েলা অন্যতম। তেলের পরই ভেনেজুয়েলা লৌহ আকর রফতানি করে, কিন্তু এই দেশটিতে লৌহ ও ইস্পাত তৈরির কোনো কারখানাই গড়ে ওঠেনি। ভেনেজুয়েলায় গ্রীষ্মকালীন জলবায়ু বিদ্যমান। এ কারণে অঞ্চলভেদে দেশটির তাপমাত্রা তুলনামূলক কম বেশি হয়। এ কারণে জীববৈচিত্র্যেও বেশ ভিন্নতা রয়েছে। প্রায় 25,000 জাতের অর্কিড রয়েছে। প্রাণী বৈচিত্র্যে ভিন্নতার কারণে পৃথিবীর সবচেয়ে বড় ইঁদুর ক্যাপিবারা দেখবেন এখানে। বিশেষ প্রজাতির এই ইঁদুর দেখতে এতটাই বড়, তা দেখে আপনার কাছে অন্য কোনো প্রাণীও মনে হতে পারে।
ভেনেজুয়েলা উৎসব পাগল জাতি। এ কারণে এই দেশে বছরের প্রতি মাসেই কোনো না কোনো উৎসব পেয়েই যাবেন। ভেনেজুয়েলার সবচেয়ে জনপ্রিয় উৎসবের নাম ফেস্টিভ্যাল দ্য ভার্জিন দ্য কোরোমোটো। প্রতি বছর লেডি অফ কোরোমোটোর স্মরণে এই উৎসবের আয়োজন করা হয়। দেশটির মানুষ বিশ্বাস করে কোরোমোটো ঐশ্বরিক ক্ষমতায় নিয়ে পৃথিবীতে এসেছিলেন। এই দিন বিচিত্র শোভাযাত্রা এবং কুচকাওয়াজের আয়োজন করা হয়। এল দিয়া দে সান জোসে ভেনেজুয়েলার আরও একটি জনপ্রিয় উৎসব। এটা মূলত স্প্যানিশ উৎসব। এই উৎসবের মূল আকর্ষণ ষাঁড়ের লড়াই। এছাড়া এই উৎসবের অনেকগুলো অদ্ভুত রীতিও রয়েছে। ডিসেম্বর মাসে পালন করে ফিয়েস্তা দ্য সান বেনিতো। বড়দিনকে সামনে রেখে এই উৎসব পালন করে ভেনেজুয়েলাবাসী। এদিন নানা রকমের পোশাক পরে নাচ গানে মেতে থাকেন তারা। ভেনেজুয়েলার পুরুষদের জনপ্রিয় পোশাক হচ্ছে লিকুই লিকুই। এই পোশাকের লম্বা হাতা সমৃদ্ধ জ্যাকেট এবং বন্ধ কলার থাকে। এছাড়াও বুকে এবং নিচে পকেট থাকে। লিকুই লিকুই পোশাকের একটি মেয়েদের সংস্করণ রয়েছে। সেখানে মেয়েরা শুধু প্যান্ট দিয়ে না পরে স্কার্ট দিয়ে পরেন। আমাদের দেশের মেয়েদের মতো তারাও ব্লাউজ এবং স্কার্ট পরেন। এটা ভেনেজুয়েলার মেয়েদের স্বাচ্ছন্দ্যের পোশাক। ভেনেজুয়েলার ট্র্যাডিশনাল এবং সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে হালাকাস বা হালাক্কা। মাংস, পেঁয়াজ এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা হয় এই ডিশটি। তবে এই খাবারের বিশেষত্ব হচ্ছে কলাপাতায় মুড়িয়ে রান্না করা হয়। পিস্কা আন্দিনা ভেনেজুয়েলার আরও একটি জনপ্রিয় খাবার। এটি হচ্ছে একটি বিশেষ ধরনের স্যুপ। আলু, ডিম, দুধ এবং পনির দিয়ে তৈরি করা হয় পুষ্টিকর এই স্যুপ। এই দেশের জনপ্রিয় খেলা হচ্ছে বেসবল। তবে ফুটবলও বেশ জনপ্রিয় খেলা ভেনেজুয়েলাতে। দর্শক, এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।